আচ্ছা, একবার ভাবো তো, কাল সকাল থেকে যদি পুরো পৃথিবীতে কোনো বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? উত্তরটা খুব সহজ। পুরো পৃথিবীতে নেমে আসবে কালো অন্ধকার। সেই সাথে সাথে মোবাইল, ইন্টারনেট, ব্যাংক সহ সব কমিউনিকেশন ভেঙে পড়বে চিরতরে। ফলে পানি, খাবার, জ্বালানি সবকিছুর ক্রাইসিস দেখা দেবে চরম মাত্রায়। এমন এক পৃথিবীতে কি আদৌ বেঁচে থাকা সম্ভব? কিন্তু ঠিক এমনটাই ঘটে আজ থেকে কয়েক দশক পরে। এক ভয়ানক সোলার ফ্লেয়ারের কারণে পুরো বিশ্বের ইলেকট্রিসিটি সিস্টেম চিরতরের জন্য অকেজো হয়ে যায়। প্রথম কয়েকদিন মানুষ ভেবেছিল এটা হয়তো সাময়িক সমস্যা, কিন্তু এই সমস্যা শুধু একদিন না, এই অবস্থা চলতে থাকে টানা ৬ বছর ধরে। ৬ বছর ধরে কোনো বিদ্যুৎ নেই, ফলে নেই কোনো ফ্রিজ, পাম্প কিংবা বিশুদ্ধ পানি। এমনকি ঔষধ তৈরি করার কারখানাও বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রতিনিয়ত মানুষ মরে শহরের পর শহর বিলীন হয়ে যায়। তবে এই খারাপ পরিস্থিতিতেও যার কাছে বিদ্যুৎ ছাড়াই খাবার মজুত রাখার ব্যবস্থা, অস্ত্র আর লোকবল ছিল, সেই হয়ে ওঠে এই নতুন পৃথিবীর রাজা। কিন্তু বাকি যারা বেঁচে আছে তারা এখন মানুষের মতো না, বরং পশুর মতো করে টিকে রয়েছে। তবে এমন ডিজাস্টারের মাঝেও এক ট্রেজার হান্টার ব্যস্ত হয়ে পড়েছে বিখ্যাত পেইন্টিং মোনালিসাকে চুরি করে নিতে। কিন্তু এত কিছু ছেড়ে সে কেন পেইন্টিংটাই উদ্ধার করতে চাইছে? এই কাহিনীটা জানলে তুমি নিজেও অবাক হয়ে যাবে। এই সম্পূর্ণ কাহিনী জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমরা জ্যাকের সাথে পরিচিত হই। জ্যাক পেশায় একজন ট্রেজার হান্টার, অর্থাৎ সে হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে বেড়ায়। এই কাজে তার এমনই স্কিল ছিল যে সে শত শত ফিট পানির নিচে লুকানো গুপ্তধনও নিমিষেই খুঁজে বের করে ফেলতে পারে। আরও অবাক করা বিষয় হলো, সে কোনো নিয়মের বেড়াজালে নিজেকে আটকে রাখে না। কারো কথা মতো চলা তার স্বভাবে নেই। তবে জ্যাকের জীবনে একটাই দুর্বলতা, সেটা হলো একটা বোট বা নৌকা। একটা নৌকায় চড়ে পুরো পৃথিবী ঘুরে বেড়ানো তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তবে প্রশ্ন হচ্ছে, সে আদৌ কি তার স্বপ্ন পূরণ করতে পারবে? সেটা জানতে আমাদের যেতে হবে আরও ৬ বছরের পরের সময়ে, যেখানে দেখা যায় জ্যাক এখন ইংল্যান্ডে আছে। পৃথিবীর অবস্থা এতদিনে আরও খারাপ হয়ে গেছে। তবে তাকে দেখে মনে হয় সে বেশ মজাই আছে, কারণ এই বিপর্যস্ত পৃথিবীতে যেখানে সবাই সব হারিয়ে কাঁদছে, সেখানে জ্যাকের জন্য পরিস্থিতিটা একটু অন্যরকম। আসলে বর্তমানে পরিত্যক্ত হয়ে যাওয়া প্রত্যেকটা বাড়ি এখন গুপ্তধনে ভরপুর। সকল ধনী মানুষরা ইতিমধ্যেই পালিয়ে গেছে তাদের সম্পদ রেখে। এমনকি বিখ্যাত সব মিউজিয়ামের দরজাতেও নেই কোনো তালা। আর তোমরা তো জানোই, গুপ্তধন খোঁজাই হলো জ্যাকের আসল কাজ। ফলে পুরো পৃথিবী যখন দুঃখে ডুবে যাচ্ছে, তখন জ্যাক তার জীবনের সেরা সময় পার করছে। এই যখন অবস্থা, তখন দেখা যায় জ্যাক একটা বাড়িতে প্রবেশ করে সেটার পেইন্ট হাউসে ঢুকে পড়ে। আর সেখানে গিয়ে সে খুঁজে পায় একটা বিশাল বইয়ের তাক। এই তাকটা একটু ভালো করে দেখতেই জ্যাক বুঝে ফেলে এর পেছনে একটা গোপন দরজা রয়েছে, কারণ তাকের নিচের কার্পেটে একটা চাকার দাগ রয়েছে। এই ধরনের সূক্ষ্ম জিনিস জ্যাক কখনোই মিস করে না। আর ঠিক এই সবই তাকে অন্য সব ট্রেজার হান্টারদের থেকে আলাদা করে তোলে। এছাড়াও সে দরজাটা দেখে বুঝতে পারে এটা সহজে খোলা যাবে না, যার ফলে আর ঝামেলা না করে সে দরজাটি বোমা দিয়ে উড়িয়ে দেয়। এই বিস্ফোরণে দরজাটা ভেঙে পড়লে জ্যাক দেখতে পায় সেখানে আছে অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেমে ঘেরা একটা গোপন সিন্দুক। এই সিন্দুকটা দেখেই জ্যাকের চোখ চকচক করে ওঠে। তবে পর মুহূর্তে সে বুঝতে পারে এটি খোলা মোটেও সহজ নয়, কেননা এটা খুলতে হবে পাসওয়ার্ড দিয়ে। কিন্তু এর জন্যেও তার কাছে আছে বিশেষ বুদ্ধি। সে সিন্দুকের বাটনগুলোতে লেগে থাকা আঙুলের ছাপগুলো দেখে একটার পর একটা সমীকরণ করতে থাকে। অর্থাৎ কোন কোন কিগুলোতে সবচেয়ে বেশি চাপ পড়েছে এই হিসাব করে সে সম্ভাব্য পাসওয়ার্ডের তালিকা তৈরি করে নেয়। এভাবে ঠিক কিছুক্ষণের মধ্যেই সে একটা পাসওয়ার্ড মিলিয়ে খুব সহজেই খুলে ফেলে সেই লকারটি। তবে লকার খুলে সে বড্ড হতাশ হয়। এখানে দামি জিনিস বলতে তেমন কিছুই নেই, কেবল রয়েছে কিছু ক্যাসেট প্লেয়ার। কিন্তু এই ক্যাসেট প্লেয়ারের একটা ডেস্কে জ্যাকের চোখ আটকে যায়, কেননা এর গায়ে লেখা আছে পাসওয়ার্ড। তাই কৌতূহল নিয়ে যেই না সে ওই ক্যাসেট প্লে করে, তখন সেই শব্দে মুহূর্তেই লকারের আরও একটি ভল্ট ওপেন হয়ে যায়। আর এবার সে ওই ভল্টে আবিষ্কার করে এক অ্যান্টিক বেহালা, যার মূল্য কয়েক মিলিয়ন ডলার।
জ্যাক সেটা কি নিয়ে বের হয়েই যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় পুলিশের ইউনিফর্ম পরা একদল গুন্ডা। জ্যাক অবশ্য দেখেই টের পায় এরা আসলে পুলিশ নয়, বরং ছদ্মবেশে থাকা ছিচকে ডাকাত। তাই সে কোনো কথা না বাড়িয়ে সে একের পর এক গুন্ডাদের মেরে ঠান্ডা করে দেয়। এখানে জ্যাক যে স্টাইলে তাদের কুপকাত করে তা দেখে বোঝাই যায় যে সে ফাইটিংয়ে কতটা এক্সপার্ট। এভাবে সবাইকে একে একে মাটিতে শুইয়ে দিয়ে সে বেহালা হাতে সেখান থেকে বেরিয়ে যায়। এবার সেখান থেকে বেরিয়ে জ্যাক একটা প্রাসাদে পৌঁছায়, যেটা এখন দেখতে একটা পরিত্যক্ত কারখানার মতো লাগছিল। এই প্রাসাদের মালিক হলো রাজা অগাস্ট। জ্যাক সেখানে পৌঁছে অগাস্টের এক সহকারীর হাতে বেহালাটা তুলে দেয়। এসব দেখে আমরা বুঝতে পারি যে জ্যাক তার সব হান্টিং করা ট্রেজার এই অগাস্টের কাছে বিক্রি করে। অতঃপর জ্যাক তাকে বেহালাটা দিয়ে চলেই যাচ্ছিল, তবে রাজা অগাস্ট তাকে দিয়ে আরও একটা কাজ করাতে চায়। কিন্তু জ্যাক এই কাজে সরাসরি মানা করে দেয়, কেননা তাকে যে কাজ দেয়া হয়েছে সেটা করতে হলে জ্যাকের যেতে হবে অন্য দেশে। আর এখন অন্য দেশে যাওয়া মানে নিজের মৃত্যুকে সাদরে আলিঙ্গন করে নেওয়া। জ্যাকের এই কথা শুনে রাজা অগাস্ট বেশ চিন্তিত হয়ে ওঠে। তবে এবার তাকে রাজি করানোর জন্য রাজা তাকে এমন এক অফারের প্রস্তাব দিতে চায় যা জ্যাক জীবনে কল্পনাও করতে পারে না। যাই হোক, এরপর দেখা যায় জ্যাক তার নিজের বাসায় ফিরে আসে। তবে ঘরে ঢোকার আগে সে বাড়ির চারপাশে কিছু সূক্ষ্ম ফাঁদ পেতে রাখে, যাতে কোনো শত্রু আক্রমণ করতে এলে তারা সেই ফাঁদে আটকে যায়। এসব করে এসে সে তার কুকুরের সাথে কিছুটা সময় কাটায়। এই কুকুরটাই জ্যাকের একমাত্র সঙ্গী। বিদ্যুৎহীন এই পৃথিবীতে জ্যাক যেন এই কুকুরটা ছাড়া একদমই নিঃসঙ্গ। সেদিন সবশেষে যখন সে ঘুমিয়ে পড়ে তখন ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। জ্যাক দেখে যে সুন্দর একটা দ্বীপের ধারে সে একটা বোট নিয়ে ভেসে বেড়াচ্ছে। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যেন মনে হচ্ছিল এটাই তার আসল জীবন। তবে এরই মাঝে বাইরের একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। জ্যাক দ্রুত বাইরে বেরিয়ে দেখে তার পাতা ফাঁদে এক সোলজার আটকে রয়েছে। তবে সেই লোকটা নিজেই জানায় সে জ্যাকের শত্রু না, বরং রাজা অগাস্ট তাকে পাঠিয়েছে একটা বিশেষ অফার নিয়ে, যেটা সাকসেস করতে পারলে তাকে উপহার দেয়া হবে একটা আধুনিক বোট। এখন এই অফার শুনে জ্যাক অনেকটাই ইন্টারেস্টেড হয়ে পড়ে, কেননা এই একটা জিনিসই তো তার আজীবনের স্বপ্ন। তাই সে ওই অফারটা নিতে পৌঁছে যায় রাজার কাছে। অগাস্ট তখন একটা পুরনো কারখানার ভেতর তার দলবল নিয়ে অপেক্ষা করছিল। অগাস্ট তখন জ্যাককে বলে, আমার জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমি বেশ কয়েকজনকেই এই কাজে পাঠিয়েছিলাম, তবে তারা কেউই কাজটি করতে সক্ষম হয়নি। তবে আমার মনে হচ্ছে একমাত্র তুমিই এই অসাধ্য কাজটা করতে পারবে। আর কাজ শেষ হলে তুমি কি পাবে তা তো জানোই। এসব শুনে এবার সে জানতে চায় তাকে কি করতে হবে। উত্তরে অগাস্ট বলে ওঠে তাকে খুঁজে বের করতে হবে বিখ্যাত সেই মোনালিসা পেইন্টিংটা, যেটা এমন এক জায়গায় আছে যা এখনও কেউ উদ্ধার করতে পারেনি। তবে রাজার বিশ্বাস জ্যাকই পারবে এই কাজ করতে। এসব শুনে জ্যাক নিজেকে প্রস্তুত করে নেয় আর বেরিয়ে পড়ে এক অসাধ্য সাধনের জন্য। তবে এই যাত্রা যে কতটা ভয়ানক হতে চলেছে তা জ্যাক কল্পনাও করতে পারেনি। যাবার সময় তার কুকুরটাকে সে রেখে যায় অগাস্টের সেই সহকারীর কাছে। জ্যাক এই সময় বেশ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে জানে হয়তো সে তার প্রিয় বন্ধুকে আর নাও দেখতে পারে। এরপর শুরু হয় জ্যাকের মিশন। প্রথমে সে এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তার মেজাজ বেশ খারাপ হয়ে যায়, কেননা এখানে তাকে দেয়া হয়েছে এমন এক প্লেন যার গায়ে শত শত বুলেটের ছিদ্র। তবে পৃথিবীর এমন খারাপ অবস্থায় জ্বালানি সংকটে এমন একটা প্লেনই অনেক বড় ব্যাপার ছিল। যাই হোক, এসব দেখে পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই জ্যাক প্লেনে উঠে বসে মিশন শুরু করে। তবে এখানে সে খেয়াল করে যে এই প্লেনের পাইলট বেশ ছোট এক তরুণ। এটা দেখে জ্যাক বেশ ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণ পরেই বোঝা যায় তার ভয় নেহায়াতি উড়িয়ে দেওয়ার মতো না। কোনো এক কারণে প্লেন হঠাৎ নড়বড় করতে শুরু করে দেয়। তবে পাইলট জানায় কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় ইতিমধ্যেই পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে তাদের প্লেন ক্র্যাশ করতে পারে। একসময় পাইলট জানায় প্যারাশুট নিয়ে তাদের লাফ দিতে হবে। এই কথা শুনে জ্যাকের বুকটা ধুক করে ওঠে, কেননা জীবনে কোনোদিনও সে প্যারাশুট দিয়ে জাম্প করেনি। জীবনের চিন্তা করতে করতেই একসময় জ্যাকের চোখ লেগে আসে।
আর তার ঘুমের মধ্যে আবারও সেই নৌকার স্বপ্ন আসে। তবে এবার স্বপ্নে তার পাশে একটা মেয়েও আছে, তবে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাসির শব্দটা অনেক চেনা মনে হচ্ছে। ঠিক তখনই প্লেনের বিকট ঝাঁকুনিতে জ্যাকের ঘুম ভেঙে যায়। এখানে পাইলট তাকে খুব খারাপ একটা নিউজ দেয়। সে জানায় নিচ থেকে নাকি তাদের উপর হামলা করা হচ্ছে, যার ফলে বাঁচতে হলে এক্ষুনি তাকে লাফ দিতে হবে। আর কোনো উপায় না দেখে জ্যাক প্যারাশুট নিয়ে লাফ দেয়। যেহেতু তার এই ব্যাপারে আগের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই মাটিতে নামার সময় সে কিছুটা ব্যথা পায়। তবে সেই ব্যথা তার কাছে কিছুই না, কারণ এই মিশন সাকসেস হলেই সে পাবে তার স্বপ্নের নৌকা। আর সেই কল্পনাটাই তাকে উঠে দাঁড়ানোর শক্তি দেয়। এবার মাটিতে নেমে জ্যাক সামনে এগোতে শুরু করে। এখানে সে দেখতে পায় চারপাশে আগুন জ্বলছে আর পুরো রাস্তায় ভয়াবহ যুদ্ধের চিহ্ন। এভাবে কিছু দূর এগোতেই সে দেখতে পায় এখানকার সৈন্যরা স্থানীয় রাজার বিরুদ্ধে লড়াই করছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রাস্তার পাশের গাছগুলোতে সরাসরি কিছু সৈন্যের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এসব দেখে সে বুঝতে পারে যে এই শহরটা কতটা নিষ্ঠুর রাজার হাতে পড়েছে। তবে ঠিক তখনই হুট করে এক ট্যাঙ্ক এসে তার সামনে এমনভাবে হাজির হয় যে আর একটু হলেই সব শেষ। বিশ্বাস করো, এই মুহূর্তে যে কোনো মানুষ হলে সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু ঠিক তখনই একটা মিসাইল এসে ওই ট্যাঙ্কটাকে উড়িয়ে দেয়, আর কিছু সৈন্য এসে গ্রেনেড ছুঁড়ে ট্যাঙ্কের ভেতরে থাকা সবাইকে শেষ করে ফেলে। জ্যাক বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে এসব। ঠিক তখনই সেই সৈন্যরা এসে জানায় তার কোনো ভয় নেই, কেননা তারা তার শত্রু না। এই শহরের আসল শত্রু হলো ওয়ারলর্ড ভলকভ। আসলে বিদ্যুৎহীন পৃথিবীতে যখন সরকার ভেঙে পড়ে তখন এই ধরনের মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। ভলকভ তার শত্রুদের প্রথমে দাবা খেলতে বাধ্য করে, তারপর সে হেরে গেলে তাদের নির্মমভাবে মেরে ফেলে। মোট কথা, এই পুরো শহরটাই ভলকভের কঠিন নজরদারিতে রয়েছে। আর এখানে টিকে থাকা মানেই প্রতিটা মুহূর্তেই মৃত্যুর সাথে লুকোচুরি খেলা। এদিকে ভলকভ জানতে পারে তার শহরে একজন অপরিচিত মানুষ প্লেন থেকে ঝাঁপ দিয়েছে, তাই সে তার দলবলকে তাকে তার সামনে হাজির করতে বলে। ভলকভের আদেশ পেয়ে তার সৈন্যরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়। তবে জ্যাক কিন্তু বুদ্ধি খাটিয়ে শহরের অন্য প্রান্তে চলে যায়। তবে এখানে সে দেখতে পায় এই অঞ্চলে যারা থাকে তারা অত্যন্ত হতদরিদ্র, যাদের ভলকভ ঠিকমতো খেতেও দেয় না। জ্যাক বুঝতে পারে এখানে টিকে থাকতে হলে তাকে ভিন্ন পদ্ধতি নিতে হবে, তাই সে নিজের ভালো পোশাক পাল্টে এখানকার লোকজনের মতোই নোংরা পোশাক পরে নেয়, যাতে ভলকভের সৈন্যরা তাকে এই গ্রামের একজন সাধারণ মানুষ ভেবে নেয়। এর একটু পরেই কিছু সোলজার গ্রামের সব মানুষকে একত্রিত করে এবং তারা জানায় আজ থেকে এই গ্রামে ভলকভের বিরুদ্ধে একটা কথাও বলা যাবে না। এখানে তারা যে কতটা নিকৃষ্ট সেটা বোঝাতে সবার সামনেই দুজন মানুষকে তারা নির্মমভাবে গুলি করে মেরে ফেলে আর তাদের লাশ সেখানেই ফেলে রাখে, যাতে বাকিরা এই দেখে তাদের ভয় করে। এই দৃশ্য দেখে জ্যাক যেই না সরে যেতে চায় তখনই দুজন সোলজার তাকে আটকে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা বুঝে যায় যে সে বাইরের কেউ। কিন্তু তাদের কিছু করার আগেই জ্যাক তার স্কিল দেখাতে শুরু করে। তার ফাইটিং দেখে তো বুঝতেই পারছো সে এই ধরনের পরিস্থিতিতে কতটা অভিজ্ঞ। নানান ঝামেলা পেরিয়ে সে যখন সেখান থেকে বের হতেই যাবে ঠিক তখনই একজন সোলজার তার দিকে বন্দুক তাক করে দেয়। এটা দেখে মনে হতে পারে জ্যাকের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু না। ঠিক সেই মুহূর্তে ট্রিয়া নামের এক মেয়ে এসে বাকিদের নিমিষেই খতম করে দেয়। এই দৃশ্যে জ্যাক প্রচণ্ড অবাক হয়ে পড়ে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কে এবং কেন আমার সাহায্য করছো? উত্তরে ট্রিয়া বলে, আমি এখানকার একজন বিদ্রোহী, আর রাজা অগাস্টের জন্যেও আমি কাজ করি। এখান থেকে সামনের রাস্তা আমি তোমাকে দেখাবো। এই শুনে জ্যাক বলে ওঠে, তাহলে এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি এই নরকের মতো জায়গাতে কখন থেকে ঘুরছি। ড্রিয়া তখন জানায়, তুমি এখানে ল্যান্ড করার পর থেকেই আমি তোমার উপর নজর রাখছিলাম। তবে অগাস্ট তোমার ব্যাপারে যা বলেছিল তা সত্যি কিনা আমি যাচাই করছিলাম। কোনো অপদার্থকে এখানে পাঠালে আমি তাকে হেল্পই করতাম না। তবে তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছ। এবার জ্যাক এবং ড্রিয়া শহরের ভেতর দিয়ে এগোতে থাকে। তবে এক সময় একজন আর্মি কমান্ডার তাদের দুজনকে লক্ষ্য করে ফেলে। এটা বুঝতে পেরে জ্যাক আর ড্রিয়া দ্রুত একটা চার্চে ঢুকে পড়ে। সেখানে তাদের দেখা হয় ফাদার স্যামসনের সাথে। সেও আসলে অগাস্টেরই লোক। এখানে তারা জানতে পারে যে তার কাছে রয়েছে একটা সিক্রেট ম্যাপ,
যা দিয়ে পেইন্টিং পর্যন্ত পৌঁছানো সম্ভব। এই কথা শুনে জ্যাকের চোখ জ্বলজ্বল করে ওঠে, কেননা এই ম্যাপ হাতে পেলে তার মিশন অর্ধেক সাকসেস হয়ে যাবে। অতঃপর ফাদার স্যামসন তাদের নিয়ে কাছে একটা পুরনো ফ্যাক্টরিতে যায়, আর সেখানে আমরা দেখতে পাই ফাদারের নিজের হাতে বানানো একটা মিনি ট্রাক। সে তাদেরকে বলে এই মিশনে ট্রাকটা তোমাদের অনেক কাজে লাগবে। তারপর সে সিক্রেট ম্যাপটা বের করে পরবর্তী পদক্ষেপ তাদের বিস্তারিত বুঝিয়ে দেয়। তবে ম্যাপে লেখা অদ্ভুত কিছু কোডের অর্থ বের করার দায়িত্ব পড়ে জ্যাক আর ড্রিয়ার উপর। এদিকে ফ্যাক্টরিতে কিছুটা নিরাপদ থাকায় ড্রিয়া জ্যাকের ক্ষতগুলোতে চিকিৎসা করে দিচ্ছিল। তবে ঠিক তখনই বাইরে অনেক মানুষের পায়ের শব্দ শোনা যায়। এসব দেখে তারা বুঝতে পারে সেই কমান্ডার সন্দেহ করতে করতে এত দূর চলে এসেছে, যার ফলে ফাদার তাদের দুজনকে ভেতরে রেখে নিজেই বাইরে বেরিয়ে আসে। সে কমান্ডারকে বলে এখানে কেউ নেই, কিন্তু কমান্ডার তার কথা না মেনে চার্চের তল্লাশি চালাতে বলে। ঠিক তখনই স্যামসন তার পকেট থেকে বন্দুক বের করে কমান্ডারের হাতে গুলি করে দেয়। তবে কমান্ডারের লোকজন তখন তাকে অনবরত গুলি করতে থাকে। একজন ধর্মযাজক এভাবে বন্দুক হাতে লড়াই করছে এই দৃশ্য দেখে জ্যাকও এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু এতক্ষণে কিছু সোলজার তাদেরকে দেখে ফেলে। তবে ড্রিয়া মুহূর্তেই তাদের প্রত্যেককে উচিত শিক্ষা দিয়ে দেয়। আর বাইরে তখনও সোলজাররা ফাদারের উপর গুলি করছিল, তাই ভেতরে হওয়া এই ফাইটিংয়ের শব্দ কমান্ডার শুনতে পায়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে জ্যাক ড্রিয়াকে নিয়ে ফ্যাক্টরি থেকে বের হতে ফাদারের বানানো সেই মিনি ট্রাকে উঠে বসে। তবে এবার কমান্ডার সহ তার দলবল তাদের দেখে ফেলে। জ্যাক গাড়ি স্টার্ট দিলে তাদের দিকে লক্ষ্য করে সোলজাররা গুলির বৃষ্টি চালাতে থাকে। তবে সেই ট্রাকটা বুলেট প্রুফ হওয়ার কারণে একটা গুলিও তাদের গায়ে লাগে না। এরপর জ্যাক ট্রাক নিয়ে রোড ব্লক পার হয়ে যায়, তবে সৈন্যরা তাদের পিছু ছাড়ে না। একসময় জ্যাক ট্রাক থেকে নেমে একটা বাড়ির ভেতর ঢুকে পড়ে, কিন্তু চারদিক থেকে আক্রমণ আসতে থাকলে ড্রিয়া বলে আমরা যদি এখনই টানেলে না ঢুকি তাহলে বের হওয়ার আর কোনো পথ থাকবে না। এটা শুনে জ্যাক ট্রাক নিয়ে টানেলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু দেখা যায় সেখানেও শত্রুরা ইতিমধ্যে চলে এসেছে। আর টানেল থেকে বের হতেই সামনে আরেকটা ট্যাঙ্ক। ড্রিয়া হঠাৎ একটা গ্রেনেড ছুঁড়ে কিছু বাইকারকে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে সৈন্যরা তাদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে। কিন্তু এখানে জ্যাক আর ড্রিয়া যে স্টাইলে লড়াই করতে থাকে তা দেখে বোঝাই যায় এই দুজন একসাথে অপ্রতিরোধ্য। তীব্র লড়াইয়ের পর তারা সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এরপর রাতে দুজন ক্লান্ত হয়ে একটা নিরাপদ জায়গায় বিশ্রাম নেয়। একসময় জ্যাক জিজ্ঞেস করে শুধু একটা পেইন্টিংয়ের জন্য এতগুলো সোলজার কেন তাদের পিছু করছে। এটা শুনে ড্রিয়া হেসে জানায় এটা শুধু পেইন্টিং না, এই পেইন্টিংয়ের সাথে আছে এমন কিছু অস্ত্র যেগুলো যে আগে হাতে পাবে সে পুরো বিশ্ব শাসন করতে পারবে। আর এই কারণেই ভলকভের লোকেরা যে কোনো মূল্যে সেগুলো হাতে পেতে চাইছে। এসব শুনে জ্যাক বেশ অবাক হয়। তখন ড্রিয়া বলে আরও একটা কথা, তুমি যে রাতে নিজের স্বপ্নে একটা নৌকা দেখো এটাও কিন্তু আমি জানি। এই কথা শুনে জ্যাক প্রচণ্ড ধাক্কা খেয়ে তার দিকে তাকায়, কারণ এই কথাটা সে আজ পর্যন্ত কাউকেই বলেনি। তবে ড্রিয়া একটু মুচকি হেসে তাকে একটা কাগজের বোট উপহার দেয়। তার এই হাসি জ্যাকের এক মুহূর্তের জন্য যেন মনে হয় এই শব্দটাই হয়তো সে তার স্বপ্নে শুনেছিল। কিন্তু সেই মুহূর্তের পরেই শুরু হয় আসল যুদ্ধ। ভলকভ তার পুরো দলবল নিয়ে একটা ট্রেনে চড়ে সেই সিন্দুকের দিকে রওনা হয়। কমান্ডারকে সে নিজেই গুলি করে শেষ করে দেয়, কারণ এই কমান্ডার তার কথা মতো জ্যাক আর ড্রিয়াকে ধরতে পারেনি। এই দৃশ্য দেখলেই বোঝা যায় যে ভলকভ আসলে কতটা নিষ্ঠুর। অন্যদিকে জ্যাক আর ড্রিয়া ম্যাপ অনুযায়ী পৌঁছে যায় একটা পুরনো বিল্ডিংয়ের কাছে। তবে এই জায়গাটা অনেক বেশি ভয়ানক, কারণ এখানে আছে র্যাটস নামের কিছু নরখাদক মানুষ। তুমি তাদের সাক্ষাৎ জম্বিও বলতে পারো। আসলে এক সময় তারা সুস্থ মানুষ থাকলেও দীর্ঘদিন জেলে বন্দি থাকা আর রেডিয়েশনের প্রভাবে তারা এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর কোনো এক জীবে। তাই তারা এক মুহূর্ত দেরি না করে ম্যাপ অনুযায়ী পৌঁছে যায় একটা ঘরের ভেতর। এখানে এসে জ্যাক দেখতে পায় যে দেয়াল জুড়ে অনেক রক্তের দাগ রয়েছে। তার মানে এখানে কিছু একটা নিয়ে বড় ধরনের ফাইটিং হয়েছে। এরপর একটু খোঁজ করতেই সে দেখতে পায় একটি বিশাল সিন্দুক, তবে সেটা ইতিমধ্যেই কেউ খুলে ফেলেছে। জ্যাক ভালো করে লক্ষ্য করে যে সিন্দুকের ভেতরটা একদম খালি। এছাড়াও সিন্দুকের চারপাশ থেকে এখনও বারুদের কাঁচা গন্ধ আসছিল। তখন জ্যাক বুঝে যায় সিন্দুকটাকে কিছুক্ষণ আগেই বিস্ফোরক দিয়ে ওপেন করা হয়েছে।
এছাড়াও সে আঘাতের মার্ক দেখে বুঝে ফেলে যে এখান থেকে যেটা সরিয়ে নেওয়া হয়েছে তা খুব সাবধানে করা হয়েছে। তবে এসব কিছুর মাঝেই সেই মানুষখেকো রেডসরা তাদের সন্ধান পেয়ে দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকে, যার ফলে জ্যাক আর ড্রিয়া সময় নষ্ট না করে বিল্ডিংয়ের দোতলা পর্যন্ত উঠে যায়। সেখানে পা রাখতেই তারা দেখে মেঝেতে পড়ে আছে অসংখ্য বুলেটের খোসা, অর্থাৎ যারা এই সিন্দুকটা পাহারা দিচ্ছিল তারা শেষ পর্যন্ত লড়ে গেছে এটা রক্ষা করতে। তার মানে নিশ্চয়ই এখানে এমন কিছু ছিল যা অতি মূল্যবান। এবার তারা মেইন অফিসের ভেতরে গেলে একটি পুরনো ক্যাবিনেট দেখতে পায়। সেই ক্যাবিনেটটি দেয়ালের সাথে একদম মিশেছিল। তবে তার ঠিক পেছনেই জ্যাক একটি নকল দেয়ালের সন্ধান পায়। সেখানে একটু খুঁজতেই জ্যাক পেয়ে যায় একটা নোটবুক। তবে নোটবুক খুলতেই সে এর আগামাথা কিছুই বুঝে উঠতে পারে না, কেননা সেটা ছিল ফ্রেঞ্চ ভাষায়। তবে ড্রিয়া ফ্রেঞ্চ ভাষা জানত বিধায় সে লেখাগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে থাকে। এখানে সে জানায় এই নোটবুকে আসলে সিন্দুকের ব্যাপারে বেশ কিছু গোপন তথ্য লুকিয়েছিল। এমনকি এর ভেতর থাকা ম্যাপে সিন্দুকের সঠিক লোকেশনের কোঅর্ডিনেটসও দেয়া আছে। তবে জ্যাকের কাছে এই কোঅর্ডিনেটসগুলো নিয়ে কিছুটা খটকা লাগে, এবং তার খটকা লাগাটাই স্বাভাবিক, কারণ যারা সিন্দুক বাঁচাতে যান পর্যন্ত দিয়ে দিতে পারে তারা কেন এই ঠিকানা লিখে রাখবে। মোট কথা পুরো বিষয়টা জ্যাকের কাছে একটা সাজানো ফাঁদ মনে হয়, কিন্তু তারপরেও জ্যাক তার বুদ্ধি দিয়ে ম্যাপের কোডগুলোকে ডিকোড করতে থাকে। তবে ততক্ষণে রেডসরাও বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছে। এটা দেখে ড্রিয়া বের হতে চাইলেও জ্যাক জানায় সে লোকেশন বের না করে ফিরবে না। এভাবে কিছুক্ষণের মধ্যেই জ্যাক সেই লেখা ডিকোড করে জানতে পারে একটা জায়গার নাম, সেটা হলো সেন্টার হফ। এই নামটা শুনে ড্রিয়া জানায় এটা তো একটা বিখ্যাত প্রাসাদের নাম। সে জানে এই প্রাসাদ কোথায় আছে, তার মানে সিন্দুকটা হয়তো সেই প্রাসাদেই নিয়ে যাওয়া হয়েছে। তো লোকেশন পেয়েই তারা দুজন জানালা দিয়ে বেরিয়ে যায়। আর তখনই রেডসরা ওই রুমে প্রবেশ করলে ঘটে এক ভয়ানক বিস্ফোরণ। আসলে জ্যাক আগে থেকেই বুদ্ধি করে দরজার সাথে গ্রেনেড লাগিয়ে রেখেছিল, ফলে রেডসরা দরজা খুলতেই সব ছাতু হয়ে যায়। এদিকে দুজন ট্রাকে করে ফেরার সময় ড্রিয়া তার গ্রুপকে ওয়াকি টকিতে জানিয়ে দেয় তারা সেন্টার হফে যাচ্ছে, তাই বাকিরাও যেন দ্রুত সেখানে চলে আসে। তবে এদিকে ভলকভ ইতিমধ্যেই তার নিজস্ব ট্রেন নিয়ে ওই এলাকায় পৌঁছে যায়। সে মাটির ওপর ট্রাকের টায়ারের দাগ ফলো করে পৌঁছে যায় সেই বিল্ডিংয়ে। এখানে এসে তাদের চোখে পড়ে সেই নোটবুক, আর সেই সাথে তারা সিন্দুকের কোঅর্ডিনেটসও পেয়ে যায়। তবে তা ভেরিফাইয়ের জন্য ভলকভ সেই ম্যাপের উপর ইউভি লাইট মারে, আর এখানেই সে দেখতে পায় সেন্টার হফের লোকেশনে দুটো আঙুলের ছাপ। তখনই সে শিওর হয়ে যায় সিন্দুকটা এখানেই রয়েছে। তাই আর অপেক্ষা না করে তারা দলবল নিয়ে সেই উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওদিকে জ্যাক এবং ড্রিয়া এতক্ষণে সেন্টার হফে পৌঁছে গেছে। তবে জ্যাক মেইন বিল্ডিংয়ে পা রাখতেই তার কাছে সবকিছু একদম অদ্ভুত মনে হয়, কারণ এই বিশাল প্রাসাদে কোনো সিকিউরিটি গার্ড তার চোখে পড়ছে না। তবে প্রাসাদের ভেতর থেকে কিছু মেশিনের যান্ত্রিক শব্দ তখনও ভেসে আসছিল। তখন জ্যাক বুঝতে পারে যে এই যন্ত্রগুলো চলছে সোলার প্যানেল দিয়ে। অন্যদিকে ড্রিয়া প্রাসাদের ম্যাপ দেখে বুঝতে পারে এই যন্ত্রটা একটা এয়ার ফিল্টার, আর সেখান থেকেই শব্দ আসছে। তাই তাদের ধারণা এর নিচেই হয়তো সেই সিন্দুক রয়েছে। তবে সেখানে পৌঁছাতে হলে আগে এই এয়ার ফিল্টার বন্ধ করতে হবে, আর সেটা করতে হলে তাদের সোলার প্যানেলটা ধ্বংস করে দিতে হবে। সেই অনুসারে ড্রিয়া চলে যায় সোলার প্যানেল উড়িয়ে দিতে। অন্যদিকে জ্যাক রুমে পৌঁছে একগুচ্ছ দড়ি দেখতে পেয়ে তা নিয়ে নেয়। এরপর সে ওই দড়ি একটা লোহার পাইপের সাথে বেঁধে ফেলে। তারপর সে নিজের ব্যাগটা পিঠ থেকে নামিয়ে ওটা দিয়ে একটা অস্থায়ী সেফটি বেল্ট তৈরি করে নেয়। এসব করা হলে জ্যাক ধীরে ধীরে নিচে নামতে থাকে। তবে এই কাজ এতটাই ভয়ানক যে একটু ভুল হলেই জ্যাক নিচে পড়ে একদম টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু তখনই ঘটে মহাবিপত্তি। জ্যাকের দড়ি ইতিমধ্যেই ছিঁড়ে যেতে চলেছে, তাই কিছুক্ষণের মধ্যেই যদি এই ফ্যান না থামে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এদিকে ড্রিয়াও পৌঁছে যায় সেই সোলার প্যানেলের কাছে। সে একটা রকেট লঞ্চার দিয়ে তা উড়িয়ে দিতে এইম করে, কিন্তু দেখা যায় তার প্রথম নিশানাটা দুর্ভাগ্যবশত লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তবে ফাইনালি আরেকটা শট নিলে সেটা গিয়ে লাগে পাহাড়ের গায়ে, এবং পুরো সোলার প্যানেল তাতে ধ্বংস হয়ে যায়, যার ফলে ফাইনালি জ্যাক নিচে পড়ার আগেই এয়ার ফিল্টার বন্ধ হয়ে এ যাত্রা সে প্রাণে বেঁচে ফেরে। এরপর জ্যাক খেয়াল করে যে এই এয়ার ফিল্টারের নিচে যে সুড়ঙ্গ আছে সেটা পানি দিয়ে ভরা,
অর্থাৎ তাকে এর শেষ মাথায় পৌঁছাতে হলে সাঁতরে যেতে হবে। তাই জ্যাক এবার জোরে নিঃশ্বাস নিয়ে ডুব দেয় সুড়ঙ্গের অপর প্রান্তে আসার জন্য। কিন্তু শেষ মাথায় এসে সে দেখে এই গেট তালা দিয়ে লক করা। এদিকে তার দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তাই নিজের সব শক্তি দিয়ে সে কয়েকবার আঘাত করার ফলে ফাইনালি সেই দরজা খুলতে সক্ষম হয়। অবশেষে জ্যাক পৌঁছে যায় আসল ভল্টের ভেতর। এখানে এসে সে খুলে দেয় মেইন দরজা, আর সেটা দিয়ে ড্রিয়াও এখানে প্রবেশ করে। এবার তাদের কাজ মোনালিসা পেইন্টিং খোঁজা, আর একটু খোঁজ করতেই তারা পেয়ে যায় সেই পেইন্টিং। কিন্তু এখানে তারা এমন ভয়ানক জিনিস আবিষ্কার করে যা দেখে তাদের রক্তহীন হয়ে যায়। আসলে এইটা কোনো আসল পেইন্টিং ছিল না, বরং এটা ছিল একটা নিউক্লিয়ার বোম, যার উপরে মোনালিসার ছবি আঁকানো ছিল। মোট কথা, তারা যে জিনিসটাকে দামি কোনো ছবি ভেবেছিল সেটা আসলে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক মরণাস্ত্র। তবে আরও অবাক করা ব্যাপার হলো, ড্রিয়া এই চাঞ্চল্যকর তথ্যটি আগে থেকেই জানত। সে ইচ্ছে করেই এটা জ্যাকের কাছ থেকে হাইড করেছে। আসলে ড্রিয়া যদি বলতো তাহলে জ্যাক এই বিপজ্জনক কাজটা কখনোই করতে চাইতো না। তখন ড্রিয়া এই নিউক্লিয়ার বোমের আসল কাহিনী বলতে থাকে। সে জানায় আমেরিকা যখন জাপানের উপর বোমা ফেলেছিল তখন তাদের কাছে আরও একটি বোমা অবশিষ্ট ছিল। তারা এই বোমাটি ফেলতে চেয়েছিল রাশিয়ার উপর, আর এটাই হলো সেটা যা এই পুরো পৃথিবীতে টিকে থাকা সর্বশেষ নিউক্লিয়ার বোমা। এখানে ড্রিয়া খুব আত্মবিশ্বাসের সাথে জানায় যে তাদের রাজা অগাস্ট শুধুমাত্র এই বোমাটাকে উদ্ধার করতে চায়। সে মোটেও এই শক্তিশালী মরণাস্ত্রটি কোনো সাধারণ মানুষের উপর ব্যবহার করতে চায় না। এছাড়াও সে জানায় অগাস্ট আসলে ভলকভের মতো হিংস্র লোকদের হাত থেকে তাদের এই পৃথিবীকে সুরক্ষিত রাখতে চাইছে, কারণ ভলকভ এই বোমাটা একবার হাতে পেলে যে কোনো সময় সেটা কোনো শহরের উপর চালিয়ে দিতে পারে। তবে এসব কথা শুনে জ্যাক এক সেকেন্ডের জন্যেও তা বিশ্বাস করে না। সে সরাসরি ড্রিয়াকে বলে কোনো ওয়ারলর্ড কখনোই কারো বিশ্বাসের যোগ্য হয় না। তার চোখে ভলকভ আর অগাস্টের মধ্যে আদর্শগত কোনো পার্থক্য নেই। এছাড়াও সে জানায় তার মিশন এখানেই শেষ, তাই সে সিদ্ধান্ত নিয়েছে এই রক্তক্ষয়ী খেলায় সে আর অংশ নেবে না। এই বলে জ্যাক এক প্রকার রাগ করেই সেখান থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যে ড্রিয়াকে সাহায্যের জন্য তার গ্রুপও সেখানে উপস্থিত হয়ে পড়ে। কিন্তু এবার শুরু হয় আসল লড়াই, কেননা ভলকভের ট্রেন এবার পৌঁছে যায় সেন্টার হাফে। তার সাথে থাকা সশস্ত্র সৈন্যরা ট্রেন থেকে নেমেই চারদিকে এলোপাথারি ব্রাশ ফায়ারিং শুরু করে। মুহূর্তের মধ্যেই ড্রিয়ার গ্রুপের সবাই পাখির মতো মরতে শুরু করে। এরপর ভলকভের এক সঙ্গী গর্জানিস তার শক্তিশালী মিসাইল দিয়ে ড্রিয়াদের সেই ট্রাকটাকে মুহূর্তের মধ্যেই উড়িয়ে দেয়, যেটাই করে তারা এই নিউক্লিয়ার বোমাটাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে চেয়েছিল। এছাড়াও ভলকভ ইতিমধ্যেই সেই নিউক্লিয়ার বোমার চাবিও উদ্ধার করে নেয়, যা দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হতো। তার মানে ড্রিয়ার একার পক্ষে এই ভলকভকে থামানোর মিশন একদম মাঠে মারা যায়। অন্যদিকে জ্যাক যখন ফিরে যাচ্ছিল তখন হঠাৎ সে গাড়িতে সেই কাগজের নৌকাটা দেখতে পায়, যেটা ড্রিয়া নিজ হাতে বানিয়েছিল। এই দৃশ্য দেখে জ্যাকের মনে তার প্রতি মায়া জন্মে ওঠে, তাই মুহূর্তেই সে তার সিদ্ধান্ত পাল্টে নেয় আর ড্রিয়াকে হেল্প করার জন্য আবারও ফিরে যেতে থাকে। তবে সে ফিরে এসে দেখতে পায় ইতিমধ্যেই ড্রিয়ার সঙ্গীরা সব মরে পড়ে আছে, আর ড্রিয়াও প্রচণ্ড আহত অবস্থায় পড়ে আছে এক কোণে। এরপর জ্যাক ড্রিয়ার কাছ থেকে সব শুনে সিদ্ধান্ত নেয় তারা দুজনে এক হয়ে যেভাবেই হোক ভলকভকে আটকাবে। সেই প্ল্যান অনুসারে জ্যাক এবার পিছু নিতে থাকে ভলকভদের ট্রেনের। এদিকে কুয়াশার কারণে ট্রেন ধীরে ধীরে চলছে বিধায় ভলকভ রেগে গিয়ে ট্রেনের মাস্টারের খুলি উড়িয়ে দেয়। মানে একবার চিন্তা করো, এই ব্যাটার কাছে অকারণে জীবন নেয়া কত বেশি স্বাভাবিক একটা ব্যাপার। ওদিকে জ্যাক ইতিমধ্যেই একটা ব্রিজের উপর চলে আসে, আর সেই ব্রিজ থেকে সে লাফ দিয়ে ট্রেনে উঠে যায়। এরপর কি শুরু হয় তা তো বুঝতেই পারছো। জ্যাক তার মারাত্মক স্টাইলে এক এক বগিতে ঢুকছে আর সবাইকে মেরে খতম করে দিচ্ছে। তার ফাইটিং ও টেকনিক এতটাই জোশ ছিল যে আমি রীতিমতো জ্যাকের ফ্যান হয়ে গেছি। তো এভাবেই ফাইটিং করতে করতে তার সামনে হাজির হয় গর্জনিস। এবার তার সঙ্গে শুরু হয় আরেক লড়াই। এই সময়টায় জ্যাক কিছুটা দুর্বল হয়ে পড়ে,
আর ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় স্বয়ং ভলকভ। ভলকভ যেই না জ্যাককে শেষ করতে গুলি ছুটতে যায়, তখন জ্যাক বুদ্ধি করে গর্জনিসকে গার্ড বানিয়ে তাকে শেষ করার পাশাপাশি নিজেকেও বাঁচিয়ে নেয় এবং এই মোক্ষম সুযোগে জ্যাক ভলকভের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তার পকেটে থাকা কম্পাস দিয়ে ভলকভের হাতে একটা বড় গর্ত করে দেয়। এছাড়াও জ্যাক সাথে সাথে সেই নিউক্লিয়ার বোমার চাবিটা নিজের দখলে নিয়ে নেয়। ওদিকে ড্রিয়া ততক্ষণে সেই রেল ব্রিজের একদম নিচের অংশে পৌঁছে যায়। এরপর সে তার ব্যাগে থাকা বিস্ফোরকগুলো ব্রিজের পিলারের চারদিকে নিখুঁতভাবে সেট করে দেয়। তাদের প্ল্যান ছিল এই পুরো ব্রিজটাই উড়িয়ে দিয়ে ট্রেনকে থামানো, কিন্তু এটা করতে গিয়ে জ্যাকের জীবন চলে যেতে পারে জেনেও সে এটা করার আদেশ করে। তাই আর কোনো উপায় না পেয়ে যেই না ট্রেন ব্রিজে আসে অমনি ড্রিয়া ব্রিজটাকে উড়িয়ে দেয়। আর এই কারণে পুরো ট্রেনটা চোখের সামনে গভীর খাদে আছড়ে পড়ে, কিন্তু জ্যাক হয়তো এখনও বের হতে পারেনি। এই দৃশ্য দেখে ড্রিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ভাবছে এর সাথে সাথে জ্যাকও আর বেঁচে নেই। কিন্তু তাকে অবাক করে দিয়ে জ্যাক তার পিছে দাঁড়িয়ে বলে, এত কষ্ট করে মিশন শেষ করার পর তুমি এভাবে হাউমাউ করে কাঁদবে আমি ভাবিনি। ড্রিয়া তখন প্রচণ্ড খুশিতে তাকে জড়িয়ে ধরে। তো ফাইনালি এই মিশন শেষে তারা ইংল্যান্ডে ফিরে যায়, আর সেখানে গিয়ে জ্যাক অগাস্টের হাতে নিউক্লিয়ার বোমার চাবিটি তুলে দেয়। এরপর অগাস্ট তাকে আবারও নতুন মিশনে পাঠাতে চাইলে জ্যাক জানায় সে আর এসব করবে না, এখন সে ড্রিয়াকে নিয়ে তার স্বপ্নের জীবন কাটাতে চায়। আর ঠিক এর পরের সিনেই আমরা দেখতে পাই ড্রিয়া ও জ্যাক সেই বোটে করে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে এবং নতুন করে নিজেদের জীবন শুরু করেছে, ঠিক যেমনটা জ্যাক স্বপ্নে দেখেছিল। আর এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় আজকের মুভি আফটার বর্নের এক্সপ্লেনেশন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।